second semester, contract 2, contract second paper, and today's topic is condition and warranty of Sales of Goods Act. Sales of Goods Act, condition and warranty. A stipulation in a contract of sale with reference to goods which are the subject thereof may be a condition or a warranty. Stipulation মানে শর্ত। একটা কন্ট্রাক্ট অফ সেল, তার আগে বলে নেওয়া দরকার সেল অফ গুডস অ্যাক্ট সেল অফ মুভেবল প্রপার্টি নিয়ে ডিল করে, ইমুভেবল প্রপার্টির সেল নিয়ে ডিল করে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। মুভেবল প্রপার্টির সেলের ক্ষেত্রে যেখানে কন্ট্রাক্ট অফ সেল হচ্ছে কোনো কিছু কেনা বেচা, ঘড়ি, মোবাইল, জামা কাপড়, সেখানে কন্ট্রাক্টের যে শর্ত সেই শর্ত দুরকম হতে পারে। স্টিপুলেশন ইন এ কন্ট্রাক্ট অফ সেল মে বি অফ টু টাইপস, ওয়ান ইজ কন্ডিশন অ্যান্ড আদার ইজ ওয়ারেন্টি। কন্ডিশন কাকে বলে? এ স্টিপুলেশন হুইচ ফর্মস দ্য বেসিস অফ দ্য কন্ট্রাক্ট or as stated in section 12(2) is essential to the main purpose of the contract, it is called condition. তার মানে কন্ট্রাক্টের সেল কন্ট্রাক্ট বেসিস বা মূল শর্ত যেটা না মানলে কন্ট্রাক্টটাই ব্যর্থ হয়ে, দ্যাট ইজ কন্ডিশন। আর ওয়ারেন্টি এ স্টিপুলেশন হুইচ ইজ নট এসেনশিয়াল টু দ্য মেইন পারপাস অফ দ্য কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের মূল পারপাসের সাথে এসেনশিয়াল নয় এমন নন এসেনশিয়াল স্টিপুলেশন, সেগুলোকে বলা হচ্ছে ওয়ারেন্টি। মানে যেগুলো নন এসেনশিয়াল বা কোল্যাটারাল, মূল শর্তের পাশাপাশি যে শর্তগুলো থাকছে। উদাহরণ, a lady orders for a red শাড়ি, it being agreed between her and the seller that it will be sent by a registered person and that she will pay the price by 15th January, the day of her marriage. তার মানে লেডি একটা লাল শাড়ির অর্ডার দিল, যেটা 15 জানুয়ারিতে তার ম্যারেজ ডেতে বাই রেজিস্টার্ড পার্সন পৌঁছাবে এবং সে 15 জানুয়ারিতে পে করবে। এখানে কি কি স্টিপুলেশন আছে? স্টিপুলেশন হচ্ছে শাড়ি, দ্যাট ইজ দ্য কন্ট্রাক্ট, মেইন কন্ট্রাক্ট, রেড শাড়ি, কালার অফ দ্য শাড়ি, that should be sent to her by registered person, that should reach her by 15 January and he will pay on 15 January. Now, the stipulations regarding the payment of the price and the mode of dispatch, কিভাবে তাকে পৌঁছানো হচ্ছে জিনিসটা, মোড অফ ডিসপ্যাচ। এখানে নোটসে দেখা যাবে মেড আছে, ওটা মোড হবে, মোড অফ ডিসপ্যাচ। আর কোল্যাটারাল, যদি সে রেজিস্টার্ড পোস্টে না পাঠিয়ে যদি বাই হ্যান্ড কোনো লোকের মাধ্যমে পাঠাতো, এমন কিছু অসুবিধা হতো। পেমেন্টটা সে 15 জানুয়ারি বলেছে, সেটা যদি 16 জানুয়ারি করে বা পেমেন্টটা ক্যাশে না করে চেকে করে, এমন কিছু জানাচ্ছে। কিন্তু দ্য শাড়ি, দ্য কালার, কোয়ালিটি অ্যান্ড দ্য ডেট অফ রিচ অফ দ্য শাড়ি, কবে 15 জানুয়ারির মধ্যে শাড়িটা পৌঁছাতে হবে, that is the day of her marriage. These are the essential conditions of this, essential stipulations of this contract. So this is condition. তার মানে শাড়ির কালার এবং ডেট অফ রিচ হচ্ছে কন্ডিশন, আর মোড অফ পেমেন্ট, মোড অফ ডিসপ্যাচ হচ্ছে ওয়ারেন্টি। কন্ডিশন সেগুলোই যেগুলো এসেনশিয়াল টু দ্য কন্ট্রাক্ট। এখন there is no hard and fast rule. What is condition and what is warranty, সেখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। ইট শুড বি ডিসাইডেড অ্যাজ পার দ্য কেসেস, অ্যাজ পার দ্য কন্ট্রাক্টস। কন্ট্রাক্টসের উপর নির্ভর করবে কীভাবে এটা ডিসাইড করা হবে। সেকশন 16(4) provides that an express warranty or condition does not negative an implied warranty or condition unless the express warranty or condition is inconsistent with the implied warranty. কন্ডিশন বা ওয়ারেন্টি এক্সপ্রেসড হতে পারে, ইমপ্লাইড হতে পারে। এক্সপ্রেস মানে যেগুলো পরিষ্কার বলা আছে, ইমপ্লাইড হচ্ছে যেগুলো বলা নেই কিন্তু বুঝে নিতে হবে। এখন কোনো এক্সপ্রেস ওয়ারেন্টি বা কন্ডিশন, সেটা ইমপ্লাইড ওয়ারেন্টি বা কন্ডিশনকে নেগেটিভ করে দিতে পারে। একটা কন্ডিশন এমন চাপানো হলো যে সেটা ইমপ্লাইড ওয়ারেন্টিকে নেগেটিভ করছে, ইট ক্যানট বি। implied conditional warranty implied conditional warranty হিসেবেই থাকবে।
এখন ইমপ্লাইড কন্ডিশন কি? কন্ডিশন অ্যাজ টু টাইটেল, মানে যে বিক্রি করছে সেলার তার টাইটেল থাকবে, মানে তার মালিকানা থাকবে। তুই একজনের কাছ থেকে মোবাইল কিনে ধরে নিতে হবে যে তার সেই মোবাইলটা বিক্রি করার অধিকার আছে। ইন দ্য কেস অফ সেল হি হ্যাজ রাইট টু সেল, ইন দ্য কেস অফ অ্যান এগ্রিমেন্ট টু সেল হি হ্যাজ রাইট টু সেল দ্য গুডস অ্যাট দ্য টাইম হোয়েন দ্য প্রপার্টি ইজ টু পাস। মানে যখন প্রপার্টিটা তার কাছে যাবে, মানে সেলার থেকে বায়ারের কাছে যাচ্ছে, তখন সেলার শ্যাল হ্যাভ টাইটেল। মানে তুই একটা গাড়ির অর্ডার দিলি যেটা এখনো মার্কেটে আসে, এগ্রিমেন্ট হলো, এগ্রিমেন্ট টু সেল, এটা যখন মার্কেটে আসবে ধরে নেওয়া হবে যখন তোকে বিক্রি করবে তখন তার কাছে তার মালিকানাটা চলে আসবে, টাইটেল চলে আসবে। তার মানে কন্ডিশন অ্যাজ টু টাইটেল, যে বিক্রি করছে তার টাইটেল আছে এটা ধরে নিতে হবে, দিস ইজ এ কন্ডিশন। ইমপ্লাইড কন্ডিশন, যেটা বলে দেওয়ার দরকার নেই, ওই যে শাড়ি বিক্রি করেছিল দোকানদার ধরে নেবে যে দোকানদারের শাড়িটা বিক্রি করার অধিকার আছে, দিস ইজ এ কন্ডিশন। সেল বাই ডেসক্রিপশন, where there is a contract for the sale of goods by description, যেখানে ডেসক্রিপশন মিলিয়ে বিক্রি করা হয়, সেখানে ইমপ্লাইড কন্ডিশন দ্যাট দ্য গুডস শ্যাল করসপন্ড উইথ দ্য কন্ডিশন ডেসক্রিপশন, যে ডেসক্রিপশানে বিক্রি করা হচ্ছে জিনিসটার বর্ণনা দিয়ে সেই মতো বিক্রি করছে, তুই নিজে দেখিস নি বা হাতে ধরে দেখিস, সেক্ষেত্রে এটা ইমপ্লাইড কন্ডিশন যে ডেসক্রিপশনের সাথে জিনিসটা ম্যাচ করবে। এ শিপ ওয়াজ কন্ট্রাক্টেড টু বি সোল্ড অ্যাজ এ কপার ফাস্টেড ভেসেল, মানে তার সেটাকে তামার চেন দিয়ে বাঁধা থাকবে বলে কথা ছিল, কিন্তু দেখা গেল যে পরে ইট ওয়াজ পার্শিয়ালি কপার ফাস্টেড, পুরোটা নয় কিছুটা কপার ফাস্টেড। বায়ার ওয়াজ এন্টাইটেড টু রিজেক্ট, বায়ার যেহেতু এটা কন্ডিশনটা ফুলফিল করেনি, ইমপ্লাইড কন্ডিশনটা ফুলফিল করেনি, তাই জন্য বায়ারের অধিকার ছিল সেলটাকে রিজেক্ট করে। হোয়াট দ্য বায়ার হ্যাজ নট সিন দ্য গুডস অ্যান্ড রিলাইজ অন দ্য ডেসক্রিপশন গিভেন বাই দ্য সেলার, বায়ার যেখানে জিনিসগুলোকে দেখেনি, সেলারের ডেসক্রিপশনের উপর নির্ভর করে কিনছে। আর হোয়াট দ্য বায়ার হ্যাজ সিন দ্য গুডস বাট হি রিলাইজ নট অন হোয়াট হি হ্যাজ সিন বাট হোয়াট স্টেটেড টু, বায়ার যেখানে জিনিসটা দেখেছে কিন্তু সে দেখে যে যা দেখেছে সেটাকে বিশ্বাস না করে তাকে যে ডিসক্রিপশন দেওয়া হয়েছে সেটাকে বিশ্বাস করে কিনছে। আর প্যাকিং অফ গুডস সামটাইমস মে বি পার্ট অফ ডেসক্রিপশন, কখনো কখনো জিনিসটা কী প্যাকিংয়ে পাঠানো হচ্ছে সেটাও ডেসক্রিপশনের পার্ট হতে পারে। সেল বাই ডেসক্রিপশন অ্যাজ ওয়েল অ্যাজ স্যাম্পেল, যেখানে ডেসক্রিপশনও দেওয়া হচ্ছে আবার স্যাম্পেলও দেখানো হচ্ছে বায়ারকে, সেখানে দ্য গুডস শুড ম্যাচ উইথ দ্য ডেসক্রিপশন অফ দ্য গুডস অ্যাজ ওয়েল অ্যাজ স্যাম্পেলস, দুটোর সাথেই ম্যাচ করতে হবে। কন্ডিশন অ্যাজ টু কোয়ালিটি অ্যান্ড ফিটনেস, কিছু কিছু জিনিসের নির্দিষ্ট কোয়ালিটি বা নির্দিষ্ট ফিটনেস থাকে, সেই কোয়ালিটি এবং ফিটনেসের সাথে ম্যাচ করা দরকার। দ্য বায়ার মাস্ট এক্সামিন দ্য গুডস থরলি বিফোর হি বাইজ দেম ইন অর্ডার টু স্যাটিসফাই হিমসেলফ দ্য গুডস উইল বি সুইটেবল ফর দ্য পারপাস ফর হুইচ হি ইজ বাইং দেম। দ্য ফলোইং পয়েন্টস শুড বি নোটেড ইন দিস রিগার্ড। ইন এ condition for sale there is no implied condition as to quality or fitness, কোয়ালিটি বা ফিটনেস নিয়ে কোনো ইমপ্লাইড কন্ডিশন নেই। তুমি যখন কিনছো তুমি দেখে নেবে যে তোমার জিনিসটা তোমার প্রয়োজন মেটাচ্ছে কিনা, সেটা তোমার নেসেসিটি মেটাচ্ছে কিনা, তার কোয়ালিটি ফিটনেস তোর সাথে অ্যাডজাস্টেড কিনা। কিন্তু সেক্ষেত্রেও কিছু পয়েন্ট আছে, হোয়ার দ্য বায়ার এক্সপ্রেসলি অর বাই ইমপ্লিকেশন মেক্স নোন টু দ্য সেলার, বায়ার যেখানে সেলারকে বলছে তার প্রয়োজনীয়তাটা, particular purpose for which he needs the goods. In that case, it is the duty of the seller to see whether those particular purposes shall be fulfilled. যদি সেটা সেই পার্টিকুলার পারপাসে ফুলফিল না হয়, যেখানে বায়ার বলে দিচ্ছে যে তার কি প্রয়োজন, যদি সেলার সেই প্রয়োজনীয়তা অনুযায়ী জিনিস দিতে না পারে, সেলার শ্যাল বি রেসপন্সিবল। So here quality and fitness is a condition. If the buyer, implied condition, if the buyer purchasing an article for a particular use is suffering from an abnormality, কেউ কোনো একটা জিনিস পার্টিকুলার ইউজের জন্য কিনছে এবং সেটার কিছু অ্যাবনর্মালিটি আছে, সেটা সেই পারপাসে ইউজ করা যাচ্ছে না, তো একটা মোবাইল কিনলে খুব ভালো ছবি ওঠে সব হয় কিন্তু ফোনে কথা বলা যাবে না, সো সেই পার্টিকুলার পারপাসে যদি ইউজ করা না যায় তাহলে দ্যাট ইজ কন্ডিশন ফুলফিল করছে না। If the buyer, এটা একটা ইমপ্লাইড কন্ডিশন, if the buyer purchases an article under its patent or other trade name,
the implied condition that the article are fit for a particular purpose shall not apply. কোনো পেটেন্ট বা ট্রেন্ড নেমে যদি কেউ কেনে গিয়ে বলি আমার একটা নোকিয়া মোবাইল দেওয়া হলো, কিন্তু সেটা হয়তো অ্যান্ড্রয়েড ফোন নয় বা সেটা কোনো পার্টিকুলার পারপাসে কাজে লাগছে না, সেক্ষেত্রে কিন্তু কিছু করার নেই। ইউ হ্যাভ chosen the goods on the basis of patent or trade name. So implied condition as to fitness and quality সেখানে applicable নয়। In the case of goods can be used for a number of purposes, যেখানে কোনো goods অনেক পারপাসে ইউজ হয়, and the buyer then must tell the seller the particular purpose. একটা জিনিস যেখানে অনেক পারপাসে সেল হয় সেখানে বায়ারকে বলতে হবে সেলারকে যে সে কী পারপাসে জিনিসটা কিনতে চাইছে। যদি সে বলে দেন কন্ডিশন অ্যাজ টু কোয়ালিটি অ্যান্ড ফিটনেস অ্যাপ্লাই হবে, যদি সে না বলে তাহলে এই কন্ডিশন অ্যাপ্লাই হবে। নেক্সট ইজ কন্ডিশন অ্যাজ টু মার্চেন্টেবিলিটি, জিনিসটা বিক্রয়যোগ্য হওয়া দরকার। Merchantability is a condition, implied condition, when a person going to sell something that should be in a commercially sellable condition. If the goods are of such quality that such a condition that a reasonable person acting reasonably would accept them after examining them thoroughly, they are merchantable quality. মানে এমন জিনিস বিক্রি করা হচ্ছে যে সাধারণ একজন লোক, সাধারণ বুদ্ধিমত্তার লোক, সে সেটাকে জাজমেন্ট করে, বিচার করে, পরীক্ষা করে সে সেটা কিনবে, তাহলে সেটাকে বলা হবে মার্চেন্টেবল। কিন্তু যদি সেটা না হয় তাহলে সেটা মার্চেন্টেবল নয়। ফর এক্সাম্পল, ওয়াচ দ্যাট উইল নট কিপ টাইম, a pen that will not write, a tobacco that will not smoke, these are not in merchantable condition. Condition implied by custom, কিছু কিছু জিনিসের নির্দিষ্ট কোনো ইউজেস থাকে, সেই পার্টিকুলার ইউজেসের জন্য সেটা ইউজ হয়। যদি সেই পারপাসে ইউজ না করা যায় দেন দ্যাট ইজ, তাহলে বলা হবে ইট ইজ নট ইন এ condition as to customer uses is not fulfilled. A bought a set of false teeth from a dentist. ডেন্টিস্টের কাছ থেকে এক সেট দাঁত কিনেছে, হুইচ ডু নট ফিট ইনটু হিজ মাউথ, তার মুখে যেটা ফিট হচ্ছে না। সো হি ক্যান রিজেক্ট দ্য সেল, কারণ এটার পার্টিকুলার ইউজ হচ্ছে, সে সেটা মুখে লাগাবে, দ্যাট ইজ দ্য ইউজেস, সে সেটা বাড়িতে সাজিয়ে রাখবে না। নেক্সট ইজ সেল বাই স্যাম্পেল, যেখানে স্যাম্পেল দেখিয়ে বিক্রি করা হচ্ছে, দ্যাট পার্টিকুলার গুড শুড ম্যাচ উইথ দ্য স্যাম্পেল। দিস ইজ এক্সপ্রেস অ্যাজ ওয়েল অ্যাজ ইমপ্লাইড কন্ডিশন। In the case of contract for sale by sample, there is implied condition that the bulk shall correspond with the sample in quality. অনেক জিনিস কিনছে, সেখানে যে স্যাম্পেলটা দেখিয়েছে তার সাথে সেই বাল্ক জিনিস যেটা সে কিনছে তার সাথে ম্যাচ করবে। অ্যান্ড দ্য বায়ার শ্যাল হ্যাভ রিজনেবল অপরচুনিটি অফ কম্পেয়ারিং দেম, বায়ারের সেটা কম্পেয়ার করার রিজনেবল অপরচুনিটি থাকবে। দ্যাট দ্য গুডস শ্যাল বি ফ্রি ফ্রম এনি ডিফেক্ট রেন্ডারিং দেম আনমার্চেন্টেবল, জিনিসগুলোর অন্য কোনো ডিফেক্ট থাকবে না যেটা জিনিসগুলোকে আনমার্চেন্টেবল করে দেবে। কন্ডিশন অ্যাজ টু হোলসামনেস মানে পুরোপুরিভাবে ঠিকঠাক জিনিসটা। সি বট এ বান কন্টেনিং এ স্টোন হুইচ ব্রোক ওয়ান অফ সিজ টিথ, একটা মন্ডুটি কিনেছে যেটা কামড় দিয়ে ভিতরে একটা স্টোন ছিল, তার দাঁত পড়ে গেছে, দাঁত ভেঙে গেছে। সো কন্ডিশন হ্যাজ টু হোলসামনেস, তো বলবে ওই বাকিটা তরুণটা খেতে ভালো, সেটা বললে হবে না, তার পুরোপুরিভাবে ভালো হতে হবে। এগুলো গেল ইমপ্লয়েড কন্ডিশন। এরপরে আসছে ইমপ্লয়েড ওয়ারেন্টি। ইমপ্লয়েড ওয়ারেন্টি অফ কোয়াইট পজেশন। কোয়াইট পজেশন মানে পিসফুল পজেশন, তুই একটা জিনিস নিলি, এক্সপেক্টেড যে কেউ সেটা জিনিসটা কেনার পরে সেই পিসফুল পজেশন পাবে, অন্য কেউ এসে বলবে এটা আমার জিনিস, সে নিয়ে যাবে, নিয়ে চলে যাবে, এমন কোনো ব্যাপার না, সেটা পিসফুল পজিশন থাকবে। এটা গাড়ি কিনলি, যেটা অনেক কেস আছে, এই আছে, পুলিশ এসে ধরে নিয়ে গেল, দিস আর নট ইমপ্লয়েড ওয়ারেন্টি, ম্যাচ করছে না তাহলে। এখানে ম্যানসন ভার্সেস বার্নিংহাম, দ্য প্লেন্টিফ পারচেজ দ্য সেকেন্ড হ্যান্ড টাইপরাইটার ফর 20 pound from the defendant. She thereafter spent the sum of 10 pound 10 shilling, 10 pound 10 shilling আরও খরচা করেছে সারানোর জন্য। And later on, unknown to the parties, the typewriter as a stolen one, and the plaintiff was compelled to return the same to its owner. সে জানতো না যে এটা চুরি করা টাইপরাইটার, সে অ্যাকচুয়ালি আলটিমেটলি তার ওনারকে ফেরত দিতে বাধ্য হয়েছে। তখন দ্য সেলার হ্যাজ টু রিটার্ন নট অনলি দ্য 20 pound দ্যাট ইজ দ্য সেলিং প্রাইস, বাট অলসো দ্য অ্যামাউন্ট হুইচ হি স্পেন্ড ফর ইস রিপেয়ারিং। ইমপ্লয়েড ওয়ারেন্টি এগেনস্ট এনকাম্বারেন্সেস। এনকাম্বারেন্সেস মানে কোনো বাধা, কোনো সম্পত্তি, কোনো কিছুর উপর কোনো লিমিটেশন,
ধর কারো বাড়ির উপর দিয়ে ইলেকট্রিকের তার গায়ে, বা কারোর বাড়িতে কোনো ভাড়াটে আছে যাদেরকে তোলা যাচ্ছে না, সে বাড়িতে বিক্রি করতেছে। দিস আর দ্য এনকাম্বারেন্সেস। দ্য প্রপার্টি শুড বি ফ্রি ফ্রম এনকাম্বারেন্স। এখানে তো মুভেবল প্রপার্টির কথা বলা হচ্ছে। মুভেবল প্রপার্টি সব যেটাই বিক্রি করা হবে সেটার কোনো এনকাম্বারেন্স থাকবে না। ওই যে বললাম গাড়িতে অনেক কেস আছে, বা জিনিসটা স্টোরেজ প্রপার্টি, এই ধরনের কিছু হলে ধরে নেওয়া হয় যে সেগুলোর উপর এনকাম্বারেন্স আছে, তার উপর কোনো চার্জ আছে, কেউ টাকা পায় ধারে কেনা কোনো জিনিস। দিস আর দ্য এনকাম্বারেন্সেস। ওয়ারেন্টি অ্যাজ টু কোয়ালিটি, ফিটনেস বা ইউজেস। আর ওয়ারেন্টি টু ডিসক্লোজ ডেঞ্জারাস নেচার অফ দ্য গুডস। কোয়ালিটি, ফিটনেস, ইউজেসের সাথে ফিট করবে। আর ডেঞ্জারাস নেচার অফ গুডস বলতে জিনিসটা ইনহেরেন্টলি ডেঞ্জারাস, যদি সেটা হয় সেটা বলে দিতে হবে। কন্ডিশন, কনসিকুয়েন্সেস অফ ব্রিচ অফ কন্ডিশন অ্যান্ড ওয়ারেন্টি। কন্ডিশন ব্রিচ হলে কী হতে পারে, কন্ডিশন যদি ব্রিচ হয় তাহলে there are different options available to the seller. When there is a breach of condition, the seller may treat the contract as repudiated. সেলার কন্ট্রাক্টটাকে বাতিল হিসেবে গণ্য করতে পারে, ধরে বলতে পারে যে এটা বাতিল, সে আর সেলে থাকবে না। মে ওয়েভ দ্য কন্ডিশন, সে কন্ডিশনটা বাতিল করে দিতে পারে। মানে লাল শাড়ি দিতে বলেছিল, সবুজ শাড়ি পৌঁছে গেল, সে লালই অ্যাকসেপ্ট করবে। আর ট্রিট দ্য ব্রিচ অফ কন্ডিশন অ্যাজ ব্রিচ অফ ওয়ারেন্টি, কন্ডিশনটাকে ওয়ারেন্টি হিসেবে ট্রিট করা। ঠিক আছে, লাল বলতে সবুজ দিচ্ছে, ঠিক আছে, আমি লালটা শাড়ি যেটা কিনা কন্ডিশন সেটাকে আমি নন এসেন্সিয়াল হিসেবে ট্রিট করলাম, মানে আমি সবুজ হিসেবে অ্যাকসেপ্ট করলাম। এ হচ্ছে ব্যাপার। দ্য বায়ার্স রেমেডি টু ট্রিট দ্য কন্ট্রাক্ট অ্যাজ রেপুডিয়েটেড, মানে সে কন্ট্রাক্টটাকে সম্পূর্ণ রিজেক্ট করতে পারে। ধরে নেওয়া হবে কন্ট্রাক্টটা হয়নি, কন্ট্রাক্টটা বাতিল বলে ট্রিটেড হবে। যদি কোনো বেনিফিটের এক্সচেঞ্জ হয় সেটা রিটার্ন হবে। বায়ার্স রেমেডি টু ওয়েভ দ্য কন্ডিশন, কন্ডিশনটাকে সম্পূর্ণ ওয়েভ। আর বায়ার্স রেমেডি টু ট্রিট দ্য কন্ডিশন অ্যাজ ব্রিচ অফ ওয়ারেন্টি। তাহলে সেক্ষেত্রে ব্রিচ অফ ওয়ারেন্টির জন্য কী হয়, সেকশন 13 বলছে when the buyer waives the condition he elects to treat it as breach of warranty and not as a ground for treating the contract as repudiated. ব্রিচ অফ কন্ডিশনকে ব্রিচ অফ ওয়ারেন্টি হিসেবে ট্রিট করা মানে সে কন্ট্রাক্টটা পুরো বাতিল করছে না, কন্ট্রাক্টটা অ্যাকসেপ্ট করছে। আর when the contract is not severable, the buyer has accepted the goods or part thereof. কন্ট্রাক্ট যেখানে সেভারেবল না, মানে দুটো জিনিসের অর্ডার দিচ্ছেন, দুটোকে আলাদা করা যায় না, বা কন্ট্রাক্টটাকে একটার সাথে আরেকটা আলাদা করা যায় না, সেক্ষেত্রে সে যদি কন্ডিশনকে ওয়ারেন্টি হিসেবে ট্রিট করে পুরোটার জন্যই ট্রিট করতে হবে। আর ব্রিচ অফ ওয়ারেন্টির জন্য হোয়াট আর দ্য রেমেডি, সেট আপ এগেনস্ট দ্য সেলার দ্য ব্রিচ অফ ওয়ারেন্টি ইনডিমিনিয়েশন অর এক্সটেনশন অফ দ্য প্রাইস। সে জিনিসটার দাম কমাতে বা না দিতে চাইতে পারে। সু দ্য সেলার ফর ড্যামেজেস, ব্রিচ অফ ওয়ারেন্টির জন্য যে ড্যামেজ হয়েছে সেটার জন্য সে মামলা করতে পারে। বাট কন্ডিশন ইজ, যদি সে ড্যামেজ সে মামলা করে, দেন হি হ্যাজ টু গিভ নোটিশ হোয়াইল অ্যাকসেপ্টিং। সে যখন ব্রিচ অফ ওয়ারেন্টি সত্ত্বেও সেলটাকে অ্যাকসেপ্ট করছে, তখন তাকে নোটিশ দিতে হবে যে আমি সেলটা অ্যাকসেপ্ট করছি, কিন্তু তো ফর ড্যামেজ আই উইল সু ইউ, আমি তোমার এগেইনস্টে মামলা করবো। সো দিস ইজ কন্ডিশন ওয়ারেন্টি অফ সেল অফ গুডস অ্যাক্ট, ফার্স্ট চ্যাপ্টার সেল অফ গুডস অ্যাক্ট।